শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে, নির্মল প্রাণী জাগো প্রাতে আনন্দে, করো কর্মে আনন্দে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দিনের ভাজে আমরা সবাই আনন্দে থাকতে চাই, প্রত্যাহিক কাজে কর্মচঞ্চল থাকতে চাই। যাপিত জীবনটি সহজ স্বাভাবিক ও মনের আরামের হোক, এটা আমাদের সকলেরই চাওয়া, সকলেরই প্রত্যাশা। আর এই চাওয়া তখনই পরিপূর্ণ হয় যখন আমরা আচরণের সৌকর্যে সময় যাপন করতে পারি। সুপ্রিয় শ্রোতা, দৈনন্দিন জীবনে আমাদের কথাবার্তা ও চালচলনের উপর নির্ভর করে আচরণের শালীনতা। একে অপরের প্রতি সৌম্য ও হৃদ্যতার সম্পর্ক আমরা কে না চাই। শিষ্টাচারী সেই সম্পর্কের বন্ধন দৃঢ় করে। প্রিয় বন্ধুরা, আচার আচরণ ও কথাবার্তায় বিনয়, নম্রতা আর সৌজন্য বোধই হচ্ছে শিষ্টাচার। মার্জিত বিনয়ী আচরণ ব্যক্তিকে অন্যের কাছে সম্মানজনক করে তোলে। এছাড়া আমরা সবাই জানি, শিষ্টাচার ব্যক্তির চিন্তা ও মননের অলঙ্কার। এছাড়া মানুষ স্বভাবগতভাবেই অন্যের কাছ থেকে সদাচরণ আশা করে। এতে পারস্পরিকভাবে মানসিক স্বস্তি ও ভালো লাগার রেশ তৈরি হয়। তবে শিষ্টাচার এমনিতেই তৈরি হয় না, এটি অর্জন করতে হয়। এই অর্জনের ফলে ব্যক্তির সাথে ব্যক্তির শিষ্টাচার সমাজে বয়ে আনে সাম্য, শান্তি। শিষ্টতা মানুষকে সম্মান করতে প্রণোদনা দেয়। তাই পারিবারিক জীবনে শিষ্টাচারের ভূমিকা অপরিসীম। প্রিয় বন্ধুরা, শিষ্টাচার শান্তিময় জীবনযাপনে সহায়তা করে। পরিবারে শিষ্টাচার থাকলে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়। একটি শিশুর প্রথম পাঠশালা তার পরিবার। শিশুরা স্বাভাবিকভাবে অনুকরণ প্রিয়, তাই তাদের চোখের সামনে যত শিষ্ট আচরণ করা যায়, ততই তাদের আচরণে শুদ্ধতা আসে। এজন্য শিষ্টাচারের চর্চা শুরু করতে হয় শিশুকাল থেকেই। শৈশবে সৌজন্যবোধের শিক্ষা নিলে ভবিষ্যতে শিশু মার্জিত স্বভাবের হয়। তাই শিশু কোন পরিবেশে কার সাহচর্যে কিভাবে বেড়ে উঠছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিশু পরিবার, পরিজন, সঙ্গী সাথী কিংবা প্রতিবেশী যাদের সাহচর্যে থাকে, তাদের কাছে থেকেই আচরণ শেখে। তাই সৎসঙ্গ শিষ্টাচারী হতে সাহায্য করে। স্কুল কলেজেও শিক্ষার্থীরা শিষ্টাচারের আদর্শে অনুপ্রাণিত হয়। সংস্কৃতি চর্চা ও রুচিবান মানুষের সৎ স্বর্গ যেমন শিষ্টাচার শিক্ষার জন্য অনুকূল, তেমনি একটি ভালো বইও একজন সৎ অভিভাবকের মতোই শিষ্টাচার শেখাতে সক্ষম। বন্ধুরা, জ্ঞানার্জনের নিষ্ঠা আর শৃঙ্খলাবোধের পাশাপাশি ছাত্রজীবনে শিষ্টাচার অনুশীলন খুবই জরুরি। সৌজন্য ও শিষ্টাচারের ছোঁয়াতেই ছাত্র হয় বিনীত ও ভদ্র। আমাদের মনে রাখতে হবে, শিষ্টাচার ছাত্র জীবনে মনুষ্যত্ব অর্জনের সোপান। শিষ্টাচারের অভাব ঘটলে শিক্ষার্থীর জীবন থেকে ভালোবাসা, মমতা, সহানুভূতি, বিনয় সবকিছু হারিয়ে যায়। সে হয়ে ওঠে দাম্ভিক, স্বার্থপর ও নিষ্ঠুর। শ্রোতা বন্ধুরা, আদর্শ সমাজ বিনির্মাণে শিষ্টাচার অপরিহার্য। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে সুস্থতা, সৌহার্দ্য ও সমৃদ্ধি অর্জনে আসুন আমরা শিষ্টাচারের চর্চা করি। এই আশাবাদে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আর আপনাদের সাথে আছি আমি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু এবং আমি লালটু হুসাইন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজ মঙ্গলবারের দর্পণ সূচি। নিয়মিত পরিবেশনা এই দিনে পর্ব দিয়ে শুরু করছি আজকের আয়োজন। এরপর ধারাবাহিক বিন্যাসে থাকছে অদম্য বীর, শ্রমকণ্ঠ, উৎসবে বাংলাদেশ এবং সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি দেশাত্মবোধক গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি। এবার চলুন বন্ধুরা, আমরা উপভোগ করি পুরো আয়োজন। কেমন? বন্ধুরা, আমরা বলে থাকি সমাজ ও সভ্যতা একটি রিলে রেস। সময়ের আহ্বানে এক প্রজন্ম পরবর্তী প্রজন্মের হাতে পতাকাটি ধরিয়ে দিয়ে অন্তর্নিহিত হন, কিন্তু সময়ের সাক্ষী হয়ে রয়ে যায় উল্লেখযোগ্য সেই মুহূর্তগুলো। হ্যাঁ, সেসব কথাই এখন শুনবেন এই দিনে পর্বে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরুতে উল্লেখযোগ্য ঘটনার কথা জানাতে চাই। 1789 সালের আজকের এই দিনে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা হয়। যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট গঠিত হয় 1789 সালের আজকের দিনে। 1948 সালের আজকের এই দিনে হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ গঠিত হয় 1960 সালের এই দিনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জন্মদিনের কথা আপনাদেরকে জানাতে চাই। মার্কিন কথাসাহিত্যিক এফ স্কট ফিটজেরাল্ড জন্মগ্রহণ করেন 1896 সালের আজকের এই দিনে। 1898 সালের এই দিনে নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি জন্মগ্রহণ করেন। তিনি 1945 সালে অ্যান্টিবায়োটিক আবিষ্কারে অবদান রাখার জন্য জীববিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। রুহুল্লাহ খামেনি পশ্চিমা বিশ্বে যিনি আয়াতুল্লাহ খোমেনি হিসেবে সুপরিচিত। তিনি ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা। জন্মগ্রহণ করেন 1902 সালের আজকের এই দিনে। বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর সুধীর রঞ্জন খাস্তগির জন্মগ্রহণ করেন 1907 সালের এই দিনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 24শে সেপ্টেম্বর আপনাদের যাতে জন্মদিন, তাদেরকে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের দিনে যারা প্রয়াত হয়েছেন এবার তাদের কথা বলতে চাই। 1859 সালের আজকের এই দিনে সিপাহী বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব মৃত্যুবরণ করেন। 1860 সালের আজকের এই দিনটিতে ফরাইজি আন্দোলনের নেতা দুদু মিয়া ইন্তেকাল করেন। তিনি ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পথ নির্দেশনা দানকারী ঐতিহাসিক ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ তার পিতা। 1932 সালের আজকের এই দিনে বাংলার প্রথম বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাবে আক্রমণ শেষে দেশের জন্য আত্মত্যাগের আহ্বান রেখে জীবন বিসর্জন দেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী, মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহীদ তিনি। ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু পরলোক গমন করেন 2020 সালের আজকের এই দিনে। 1924 সালের আজকের এই দিনে রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসন মৃত্যুবরণ করেন। 1925 সালের এই দিনে কল্লোল পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক গোকুলচন্দ্র নাগ মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, জেনে নিলেন ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারুণ্যের শক্তি অপরিসীম। তরুণরাই পারে দেশ সমাজকে আলোকিত করতে। দর্পণের এবারের পরিবেশনা অদম্য বীর পর্ব। এ পর্বে শুনবেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রামাণ্য প্রতিবেদন। গ্রন্থনা উপস্থাপনা কামাল মিনা। সবাইকে স্বাগত জানাচ্ছি অদম্য বীর পর্বে। প্রিয় শ্রোতা, আপনারা জানেন কোটা আন্দোলনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন জুলাইয়ের মাঝপথে এসে সহিংসতায় রূপ নেয়, অর্থাৎ সরকার দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। যখন ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু হলো, ঠিক তখনই বাংলাদেশের আপামর জনতা তাদের সাথে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমে পড়েছিল। মধ্য জুলাই থেকে অগ্নিঝরা 5 আগস্ট পর্যন্ত যে অত্যাচার, নিপীড়ন, ছাত্র জনতা শহীদ হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ চিরতরে বাক প্রতিবন্ধী হয়ে গেছেন। সুপ্রিয় শ্রোতা, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি বিজয় পেয়েছি। সেই বিজয় অর্জন করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, তাদের পরিবারের কি অবস্থা, সেই বিষয়ে আমরা সাক্ষাৎকার প্রচার করি। সাথে সাথে যারা এই আন্দোলনে আহত হয়ে এখনও চিকিৎসা নিচ্ছেন, মানবতার জীবনযাপন করছেন, সেই বিষয়ে আমরা তুলে ধরি। আজ বাংলাদেশ বেতারের স্টুডিওতে হাজির হয়েছেন আব্দুল্লাহ আল তৌফিক। আপনার নিজের পরিচয় এবং পড়াশোনার বলবেন। আমার নাম আব্দুল্লাহ আল তৌফিক। আমি বর্তমানে পড়ছি ধানমন্ডি আইএসটিতে
ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। জি, জুলাই মাসে যে আন্দোলন শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? প্রত্যেকটা ছাত্রের এই প্রথম দাবি এটাই ছিল যে মেধার মাধ্যমেই চাকরি হবে। পরবর্তীতে যখন সহিংসতার রূপ নিল, আমি বাসায় অবস্থান করতেছিলাম, তো আমাদের এইভাবে মাঠে নামা শুরু হয়েছে মূলত আবু সাইদ ভাইয়ার মৃত্যুর পর। জি, এর পরবর্তীতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অনেক অত্যাচার শুরু হয়ে গেছিল। জি। এরপরে আর কি নিজেকে আর কি ওইভাবে ধরে রাখতে পারিনি আমরা। কিভাবে আপনি আহত হয়েছিলেন একটু বলবেন? আমি আহত হয়েছিলাম মূলত ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে। তো আমরা যখন ওইখানে ছিলাম তখন আর কি আমরা জানতাম না যে ভিতরে 62 জন পুলিশ আছে। আপনারা ছিলেন ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সামনে রাস্তার উপরে? জি, রাস্তার- মধ্যবাড্ডা, ওটা তো মধ্যবাড্ডা। হ্যাঁ, মধ্যবাড্ডা। জি, ঠিক ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সামনেই ছিলাম। পরবর্তীতে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে যখন পুলিশরা অবস্থান করতেছিল, তখন ছাত্ররা ক্যানাডিয়ান ইউনিভার্সিটির যে গ্রাউন্ড ফ্লোরটা আছে ওইখানে ভাঙচুর করা হয়। পুলিশরা অনেক গোলাগুলি করার কারণে অনেক ছাত্ররা আহত হয়। একটা ছেলেকে মুখ বরাবর আর কি গুলি করা হয়। জি, তখন মানে ছাত্র জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর কি। গ্রাউন্ড ফ্লোর একদম ভাঙচুর করে ছাত্ররা ভিতরে ঢুকে যায়, আর পুলিশরা ওঠা শুরু করে উপরের দিকে। ছাত্ররা উঠতে থাকে, উপরে সিঁড়ির ভিতরেও আবার কয়েকজন গুলিবিদ্ধ হয়। জি, তো ওইখানে আমি ছিলাম একদম সামনের দিকে থাকা অবস্থায় একজন পুলিশ ফাঁকা গুলি করে তার শিল্ড, তারপরে ভারী যে জিনিসগুলো ছিল তার কাছে ওগুলো সবকিছু নিচে ফেলে সে উপরের দিকে একা দৌড় চলে দেয়। যায় উপরে। হ্যাঁ, তো ওই শিল্ডটা নিয়ে নিয়ে আমি হাতে, হুম, তা আমার কাছে শিল্ড থাকার কারণে আমার একটু সেফটি বেশি। হুম, তো দ্যাটস ওয়াই আমি ছিলাম একদম সামনের দিকে। জি, তা আমি সামনের দিকে থাকা অবস্থায় আমরা যখন উপরের দিকে উঠতেছিলাম তখনই আর কি সিঁড়ির যে ফাঁকা অংশটা আছে জি, জি, ওইখানের এক জায়গা থেকে একজন পুলিশ শটগান বের করে গুলিটা করে দেয়। জি। তো যখন গুলিটা করে তখন সাথে সাথেই আমার বাম কাঁধে এসে লাগে। কাঁধ বরাবর লেগে এখান থেকে মানে গুলি বের হয়ে গেছে পিছন দিয়ে? না, এখান থেকে ঢুকে ফুসফুসের ভিতরেও পর্যন্ত চলে গেছে। প্রায় 200 প্লাস মাইনাস এরকম ছোট ছোট যে প্লেট গুলিগুলো জি, আছে জি, হুম, এখনো ভিতরেই আছে, জি, আর হার্ট থেকে 1 সেন্টিমিটার দূরে। জি, এরপরে আমি তো সাথে সাথে ওখানে আহত হয়ে গেলাম। তো পুলিশের যে শিল্ডটা ছিল, শিল্ড তো আমার বাম হাতে ছিল, হুম, হুম, বাম হাতের শিল্ডের একটা সাইড ফেটে এসে আমার কাঁধে লাগছে, ও, আর এইখানে এই জন্য আমার ওই হার্টটার shield ইনজুর সহ হয়। গুলি করেছে পুলিশে? হ্যাঁ, শিল্ড সহ গুলি করছে। হুম, তো পরবর্তীতে সাথে সাথে তো আমার বাম হাতটা একদম ঝুলে পড়ে যায়। হুম, ওই মোমেন্টটা মানে এমন ছিল, জি, আমার সাথে যত স্টুডেন্ট ছিল তখন একটা স্টুডেন্ট যে গুলির শব্দ শুনে যে দৌড় দিবে, একজনও দৌড় দেয় নাই, সব আমার সাথে ছিল। তারা এই ভয়টাও পাচ্ছিল না যে পরবর্তী গুলিটা আমাকে করে দিয়ে লাগতে চলে পারে। গেছে। তাদের ভিতরে এই ভয়টাও ছিল না যে দ্বিতীয় গুলিটা আমাকেও লাগতে পারে। রাখতে পারে, হ্যাঁ। এখন অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে একতলা নামার পরে আমি মানে মুখ থুবড়ে পড়ে যাই আর কি। জি, যে স্টুডেন্টরা ছিল বাকিরা তারা আর কি পরবর্তীতে আমাকে ধরে ক্লিনিক নিয়ে যায়। হুম, এরপরে ওইখান থেকে আবার মুগদা হসপিটালে আমি ছিলাম 7 দিন। আমার অবস্থাটা তখন এমন ছিল যে আমি চোখে দেখতেছি না ঠিকই, কিন্তু কানে শুনতেছি সবকিছু। হুম, তখন ডক্টর বলছিল যে আমরা ওইভাবে আশা দিতে পারতেছি না যে বাঁচবে কিনা, মানে এতটুকু পর্যন্ত আমি শুনতে পারছি। আপনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বর্তমান সরকারের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি সবার আগেই বলবো যে আমরা যত ছাত্ররা আন্দোলন করছি, জি, আমাদের কখনো এই উদ্দেশ্য ছিল না যে পরবর্তীতে আমরা সুযোগ সুবিধা নিব। জি, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যদি আমি বলতে যাই, অনেক ছাত্ররা আছে যারা নিহত হয়েছে। কোথায় মারা গেছে, কিভাবে মারা গেছে, অনেক পরিবার বলতেও পারে না। নিহতদের পরিবারের দিকে একবার হলেও দেখা, জি, কারণ তারা যে ত্যাগটা করছে, তাদের জীবন ত্যাগ করছে, তাদের পরিবারের দিকে না দেখে তারা দেশের দিকে আগে দেখছে। জি, তো যেহেতু দেশের দিকে তারা আগে দেখছে, সরকারের উচিত তাদের পরিবারের দিকটা একটু দেখা। আর আমরা যারা আহত হয়েছি, আমাদের অনেকেরই পারিবারিক অবস্থা খুব একটা যে সচ্ছল তা না। সরকারের কাছে একটাই প্রত্যাশা যে তারা এই পরিবারগুলোর দিকে দেখুক, আর যারা আন্দোলনে এইভাবে আহত হয়েছে সুষ্ঠু একটা তালিকা করা হোক, এই তালিকা অনুযায়ী তাদেরকে কিছু সাহায্য করা হোক, আর পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। প্রিয় শ্রোতা, আগামী পর্বে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো পরিবারের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি কামাল মিনা। বন্ধু শ্রোতা, আমাদের বাস্তব জীবনের ভেতরে কোথাও কোথাও লুকিয়ে আছে জীবন সংগ্রামের গল্প। প্রাত্যহিক জীবনের সংকটময় সময়কে অতিক্রান্ত করার জন্য সংগ্রামী মানুষ চালিয়ে যান অবিরাম চেষ্টা। শুনবেন শ্রমকণ্ঠ পর্ব। এ পর্বে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা নিয়ে একটি প্রামাণ্য। গ্রন্থনা ও উপস্থাপনায় গোলাম কিবরিয়া। পরাণের বান্ধব রে, বুড়ি
হইলাম তোর কারণে কত কষ্ট কইরা আমি কামাইলাম তার তোরে আমি। কষ্টার্জিত উপার্জনেই চলছে জীবন সংসার, আর এরই মাঝে রয়েছে সুখ দুঃখের গল্প ও ভবিষ্যতের স্বপ্নের আশা। প্রিয় শ্রোতা, আমি এই মুহূর্তে এসেছি রাজধানীর অদূরে সাভারের বেদেপল্লীতে। এখানে সময়ের স্রোতধারায়, জীবন বাস্তবতায় বেদেদের জীবনেও এসছে পরিবর্তন। ভ্রাম্যমান যাযাবর জীবনকে পেছনে ফেলে নতুনভাবে জীবন গড়েছেন আজ এমনই একজন বেদিনীকে নিয়ে সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ, যিনি চা বিক্রি করছিলেন। কথা বলছি তার সঙ্গে। কি নাম আপনার? শাইনা। আমি দেখতে পাচ্ছি আপনি এখন চা বিক্রি করছেন। এর আগে আপনি কি করতেন? এর আগে আমরা নৌকায় থাকতাম, শিঙা টিঙা লাগাতাম, গাঁওলে যাইতাম, জন্ম থেকেই নৌকা। কত বছর আপনি নৌকায় ছিলেন? 16 বছর নৌকা চালাইছি, নৌকায় থাকতাম, নৌকায় খাওয়া দাওয়া রান্না বাড়া করতাম। তখন আমরা শিঙা টিঙা লাগাইতাম, সাপ টাপ ধরতাম, সাপের খেলা দেখাইতাম, 2 পয়সা আয় করতাম, মানুষকে আনন্দ দিতাম, বাঁশি টাশিও মাঝে মধ্যে বাজাইতাম, নাচন গাওয়ানো করতাম। সেই নৌকার জীবন থেকে আপনি এই সমতলের জীবনে কিভাবে এলেন? আমাদের মধুপুর টাঙ্গাইল, ওইখানে একটা ছেলে আমাকে পছন্দ করলো, আমিও পছন্দ করলাম, ভালোবাসা করে বিয়ে শাদী হইল। আমি এখন চা বিক্রি করি, সেও দোকান করে, মুদি দোকান। আপনার পরিবারে এখন কে কে আছে? আমার পরিবারে স্বামী আছে, ছেলে সন্তান আছে, বাবা মা আছে। আপনার সেই ফেলে আসা জীবনের কথা একটু শুনতে চাই। সেই সময়টি আপনার কেমন ছিল? সেই সময়টি খুব সুন্দর ছিল, সেই সময়টাই খুব আনন্দর ছিল। দেশ বিদেশে ঘুরতাম, নানান রকমের মানুষ দেখতাম, বিভিন্ন জায়গায় চলাফেরা করতাম, নদী গ্রাম গঞ্জে সবখানে খুব সুন্দর জায়গা ছিল, ভালো লাগছে, আনন্দ লাগছে। এখন সংসার জীবনে জড়িত, জীবন কর্মে জড়িত, কোথাও যাই না। শুধু পেটের জন্য, জীবনের প্রয়োজনে আমাদের এই পেশাটা চেঞ্জ করতে হয়েছে। মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? এখন আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি, আমার সন্তানদের লেখাপড়া করাবো, তারা খুব ভালো মানুষ হবে, সমাজের মূলধারায় ঝুঁকে রাখবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, এই স্বপ্ন দেখি, আশাই করি। বর্তমানে আপনি যে চা বিক্রি করছেন এবং আপনার স্বামী মুদি দোকান দিচ্ছে, তো সব মিলিয়ে কেমন আছেন আপনি? ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। আমি চাই একটা সুন্দর জীবন, যে জীবনে কোনো ঝামেলা থাকবে না, হাসি আনন্দে কাটিয়ে দিতে পারি, সেরকম একটা জীবন চাই। এর মাঝে আপনার ভালো লাগার দিকগুলো সম্পর্কে জানতে চাই। আগের গান, বাঁশি বাজাইছি, দেশে দেশে খেলা দেখাইছি, এর মধ্যে আনন্দ ছিল, ভালো লাগছে। এই মুহূর্তে আপনার একটি গানের কথা জানতে চাই, যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে। বেদের মেয়ে জুসনার গান গাইতাম, খেলা দেখাইতাম, মানুষে আনন্দ দিতাম। বেদের মেয়ে জুসনা আমার ফাঁকি দিয়েছে, এই গানটার সাথে আমার জীবনেরও একটা সম্পর্ক আছে। আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসে বন্ধু
দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, শঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, উৎসবের আগমনে প্রাণে জেগে ওঠে আনন্দের রং। আর সেই উৎসবের মাঝে সময়গুলো উপলব্ধি স্মারক হয়ে বেঁচে থাকে আমাদের যাপিত জীবনের পথ চলাই। প্রাণের কোলাহলে ঘিরে থাকা উৎসবে বাংলাদেশ পর্বে এবার শুনবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ। গ্রন্থনায় এম এ ওহাব, পরিবেশনায় নাসিমা রাজ্জাক জুথি। বর্ষা শেষে এই আশ্বিনে পরিপূর্ণ শুভ্রতা নিয়ে প্রকৃতির সবখানে এখন শরতের ছোঁয়া। শিশির ভেজা শরতের কোমল রূপে চারিদিকে নয়নাভিরাম সৌন্দর্যের পরশ। বলা যায় আমাদের দেশে এই ঋতু শীতের আগাম বার্তা নিয়ে আসে। তাই অনেক প্রকৃতিপ্রেমিকরা বলে থাকে, বসন্ত যদি ঋতুরাজ হয় তাহলে শরৎ হবে ঋতুর রানী। শুধু প্রকৃতি প্রেমিকই নয়, কবি সাহিত্যিকদের কাছেও এই মৌসুমের একটু ভিন্ন রকম গুরুত্ব রয়েছে। আমন ধান ঘরে তুলতে কিছুদিন বাকি, তাই এ সময় আমাদের কৃষক ভাইদের হাতেও তেমন ব্যস্ততা থাকে না, কিন্তু কর্মমুখর বাঙালিকে কিছু না কিছু তো খুঁজে নিতেই হবে। বর্ষা না থাকলেও দেশের খালবিল, হাওর বাওর প্রভৃতিতে মুক্ত জলাশয়গুলোতে এখনও পানি রয়েছে। আর এ সময় সারা দেশেই শুরু হয় মুক্ত জলাশয়ে মাছ ধরার উৎসব। প্রতিবছর ঠাকুরগাঁও সদর উপজেলার পুরনো বুড়ির বাঁধ এলাকায় স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে এমনই একটা মাছ ধরার উৎসবের আয়োজন করা হয়। মাছ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথায় বলে, মাছে ভাতে বাঙালি। আর এ উক্তির সাথে বাঙালির ঐতিহ্য এবং খাদ্যপুষ্টির একটা সম্পর্ক রয়েছে। সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। দেশের উত্তর অঞ্চল আমাদের শস্য ভাণ্ডার হিসেবেই পরিচিত। সেই অনুযায়ী ঠাকুরগাঁও কৃষি প্রধান এলাকা। এখানে রয়েছে উর্বর ভূমি, আছে কিছু মুক্ত জলাশয়। 1980 সালে ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নে শুষ্ক মৌসুমে সেচ সুবিধার জন্য একটা সুইচ গেট নির্মাণ করা হয়। এখানেই বাঁধে আটকে থাকা পানিতে সরকারিভাবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনা বড় হওয়া ও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদ। এটাই বুড়ির বাঁধ হিসেবে পরিচিত। বর্ষার পরবর্তী মৌসুমে পানি কমে গেলে কাজের ফাঁকে নির্দিষ্ট একটা দিনে জলাশয় সবার জন্য মাছ ধরতে উন্মুক্ত করা হয়। এলাকার মৎস্য শিকারে উৎসাহী এবং শৌখিন অনেক মানুষ বছরের এই একটা দিনের জন্য অপেক্ষা করতে থাকে। সাধারণভাবে ছুটির দিনেই এ আয়োজন হয়ে থাকে, যা উৎসবে রূপ নেয়। উৎসাহী অনেকেই জাল, পোলো, মাছ রাখার খলুই প্রভৃতি নিয়ে হাঁটুপানি বা কোমর পানিতে নেমে পড়ে। আর তাদের সাথে আসা বন্ধু ও স্বজনরা বাঁধের ওপর থেকেই উৎসাহ দিতে থাকে। সব বয়সী সকল শ্রেণীর মানুষ আসে এ আয়োজন দেখতে। প্যান্ডেলে বসার ব্যবস্থা করা হয়। এখানে সুলভ মূল্যে মাছও বিক্রি হয়। আর মিঠা পানির টাটকা মাছের লোভে অনেকেই তা কিনতে আসে। বাঙালি মন সব আয়োজনকে ঘিরেই আনন্দঘন পরিবেশ তৈরি করতে চায়, কারণ আনন্দ থাকলে সব কাজেই উদ্যমতা বেড়ে যায়। এজন্যই এখানে বসে চা, বিস্কুট, মিষ্টি ফলসহ বিভিন্ন খাবারের দোকান। শিশুদের আনন্দ দিতে বসে বেলুন, বাঁশি ও হরেক রকমের খেলনার দোকান। এভাবেই এ মাছ ধরার উৎসবকে কেন্দ্র করে ছোট মেলাও বসে যায়। সুপ্রিয় শ্রোতা, আপনাদের এবার দেশের গান শোনাতে চাই। হ্যাঁ, আমাদের গান পর্বে শুনবেন একটি দেশের গান, এক সজীব আমার প্রাণের। এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাহমুদুন নবী, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, আর সুর করেছেন আব্দুল আহাদ। এক সজীব আমার কবিতা, আমার দেশ
আমার এ দেশ এক সজীব অমর কবিতা, আমার এ দেশ, আমার এ দেশ, যার প্রতিটি সকালে সম্ভাবনার সূর্যের উন্মেষ, এক সজীব অমর কবিতা, আমার এ দেশ, আমার এ দেশ। স্বদেশ আমার চিরপ্রিয়তম ছবি, এই নিবিড় প্রকৃতি হৃদয়েরও বান্ধবী। স্বদেশ আমার চিরপ্রিয়তম ছবি, এই নিবিড় প্রকৃতি হৃদয়েরও বান্ধবী। এই কোমল শোভার অনুরাগী দুটি চোখ অনিমেষ, আমার এ দেশ, আমার এ দেশ, এক সজীব অমর কবিতা, আমার এ দেশ, আমার এ দেশ। আজীবন ভালোবাসা অন্তবিহীন স্বপ্নের রঙে রঞ্জিত সেটি আশা, আজীবন ভালোবাসা। স্বদেশ আমার প্রিয় গীতিময়ী তুমি, এই জীবন দোলানো মরমের মৌসুমী। স্বদেশ আমার প্রিয় গীতিময়ী তুমি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিষ্টাচার আমাদের মনের দৃষ্টিকে ঋদ্ধ করুক, জীবনকে করে তুলুক উজ্জ্বল ও প্রীতিময়। এ কথা জানিয়ে আয়োজনের ডালা এবারে বন্ধ করতে হচ্ছে। শেষান্তে জানিয়ে দিতে চাই, আজ দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম। উপস্থাপনায় আমরা দুজন, আমি লালটু হোসাইন এবং আমি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং প্রযোজনা করেছেন আশিকুর রহমান।